এক যে ছিল শেয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল, তার ছেলে সে, কম বা কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোঁফ পাকিয়ে শিয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলে ফেলল। চিঁচি পোকা, ঝিঝি পোকা, রামফড়িংয়ের ছা, কচ্ছপ, কেন্ন হাজার পা, কেঁচো, বিছে, গুবরে, আরশোলা, ব্যাং, কাঁকড়া, মাকড়া, এই ঠ্যাং। শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া। পড়ুয়াদের পড়ায়, পণ্ডিতের সারায়, সটির বনে দিন রাত হট্টগোল। দেখে শুনে কুমির ভাবলো, তাই তো, সবার ছেলে লেখাপড়া শিখলো আর আমার ছেলে বোকা হয়ে থাকবে। কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় 7 ছেলেকে নিয়ে গিয়ে হাতে খড়ি দিল। ছেলেরা কখা পড়ে। শিয়াল বলল, কুমির মশাই দেখছেন কি, 7 দিন যেতে না যেতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধনুর্ধর হয়ে উঠবে, তা আপনি খুশি হয়ে বাড়ি ফিরবেন। খুব খুশি হয়ে কুমির বাড়ি ফিরে এলো। পণ্ডিত মশাই পড়ান আর রোজ একটা করে কুমিরের ছানা দিয়ে জল খান। এরকম করে 6 দিন গেল। কুমির ভাবছে, কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ ধনুর্ধর হয়ে আসবে, আজ একবার তাদের দেখে আসি। ভেবে কুমিরানিকে বলল, ওগো, ইলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বোয়ালের মরমরি সব তৈরি করে রাখো, ছেলেরা এসে খাবে। এই বলে কুমির পুরনো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙির টোপর পরে এক গাল শ্যাওলা চেবাতে চেবাতে, ভুঁড়িতে হাত বোলাতে বোলাতে পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখছে। তাড়াতাড়ি উঠে পণ্ডিত মশাই বললেন, আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ রে গুবরে, তামাক দে। আরে ফড়িং, নস্যির ডিবেটা নিয়ে আয়। হ্যাঁ রে, কুমির সুন্দরেরা কোথায় গেল রে? বসুন বসুন, আমি ডেকে নিয়ে আসছি। গর্তের ভেতরে গিয়ে শিয়াল পণ্ডিত সেই শেষ ছানাটাকে উঁচু করে 7 বার দেখালো। বলল, কুমির মশাই, এত খাটলাম আর একটুর জন্য কেন খুঁত রাখবেন? সব ছেলেই কিন্তু বিদ্যা গজগজে হয়ে গিয়েছে, আর একদিন থাকলেই একেবারে ধনুর্ধর হয়ে ঘরে যেতে পারবে। কুমির বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হোক। বোকা কুমির খুশি হয়ে চলে গেল। পরের দিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়েও শেষ জলখাবার খেয়ে পাঠশালা পুটশালা ভেঙে পালিয়ে গেল। পালানো তো পালানো, কুমির এসে দেখে পড়ুয়ারা পড়ে না, পণ্ডিত ঘরে নেই, সটির বন খালি। কুমির তখন সব বুঝতে পারল। নিজের গালে কপালে চড় মেরে হাঁপুস চোখে কাঁদতে কাঁদতে কুমির বলল, আচ্ছা পণ্ডিত, দাঁড়া, আর কি কাঁকড়া খাবি না? আর কি খালে যাবি না? ওই খালে তো কাঁকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাত তুই এড়াবি। কুমির চুপ করে খালের জালে লুকিয়ে থাকল। কয়েকদিন যায়, শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে বেড়ায়, কিন্তু জলে পা পর্যন্ত ছোঁয়ায় না। কিন্তু পেটের জ্বালা, বড় জ্বালা। তার উপর ওপারের চড়ায় কাঁকড়ারা দলে দলে দাঁড়া বের করে একেবারে ধীরিং ধীরিং নাচছে। আর কি সহ্য করা যায়, সব ভুলে শিয়াল জলে দিল ঝাঁপ। আর যায় কোথায়, 36 গন্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাং ধরে ফেলল। টানাটানি হুড়োহুড়ি, পণ্ডিত একটা নল খাগড়ার বনে গিয়ে ঢুকল। অমনি একটা নলের আগা ভেঙে হাসতে হাসতে পণ্ডিত বলল, কুমির মশাই এত বোকা, তা তো আগে জানতাম না। কোথায় আমার ঠ্যাং, কোথায় লাঠি? ধরুন ধরুন, লাঠি ছেড়ে ঠ্যাংটাই ধরুন। কুমির ভাবল, লাঠি ধরেছি, ধর ধর। ঠ্যাং ছেড়ে কুমির লাঠিতে কামড় দিল। নল ছেড়ে পণ্ডিত 3 লাফে পার। কুমির মশাই, হুক্কা হুয়া, আবার পাঠশালা খুলবো, ছেলে পাঠিও কিন্তু। আবার দিন যায়। শিয়ালের আর লেজটিতেও কুমির পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি করে লেজ সোজা করে রোদের দিকে মুখ হাঁ করে কুমির খালের চড়ায় হাত পা ছড়িয়ে একেবারে মরে পড়ে রইল। শিয়াল পণ্ডিত সেই পথ দিয়েই যায়। দেখলো, বাহ, কুমির তো মরে গেছে, যাই শিয়ালিকে নিমন্ত্রণ করে আসি। কিন্তু পণ্ডিতের মনে সন্দেহ হলো। গোঁফে 3 চাড়া দিয়ে দাঁত মুখ চেটে বলল, আহ, বড় ভালো লোক ছিল গো। কি হয়েছিল গো, কি করে মারা গেল? আচ্ছা, লোকটা যে মরে গেছে তার লক্ষণ কি? কান নড়বে পটাপট, লেজ পড়বে চটাপট, তবে তো মরা, এ বেটা তো এখনো মরেনি। কুমির ভাবলো কথাটা বুঝি সত্যি। কান নেই, তবু কুমির মাথা ঘুরিয়ে কান নাড়ল, চটাচট লেজ আছড়ালো। দূরে কতগুলো রাখাল ছেলে ছিল, তারা বলে উঠল, ওই যে কুমির ডাঙা এলো, যে বেটা সেদিন বাছুর খেলো।
কাস্তে লাঠি ইট পাটকেল ছুটতে ছুটতে হই হই করে এসে রাখালের দল কুমিরের পিছনে পড়ে গেল। শিয়াল পণ্ডিত ওখান থেকে ছুটতে পালিয়ে গেল। হুক্কা হুয়া কুমির মশাই নমস্কার, এবার পালাই। অনেক দূরে এসে শিয়াল পণ্ডিত একটা বেগুনের খেতে ঢুকলো। খিদে পেট আনচান, মনের সুখে বেগুন খান। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটলো কাঁটা। হ্যাঁচ 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 ফ্যাঁচ ফ্যাঁচ ফ্যাঁচ, কিছুতেই কিছু হলো না, রক্তে ভেসে গেল গাটা। শেষে কাবু হয়ে শিয়াল নাপিতের বাড়ি গেল। নরসুন্দর, নরের সুন্দর, ঘরে আছো হে? বাইরে একটু এসো রে ভাই, নরুন খানা নে। নাপিত বড় ভালো মানুষ ছিল। নরুন নিয়ে এসে বলল, কে ভাই? শিয়াল পণ্ডিত। তাই তো, এ কি, আহা, নাকটা তো গেছে। দুফোঁটা চোখের জল ফেলে ফুপিয়ে ফুপিয়ে শিয়াল বলল, ওই তো দুঃখে কাঁদি রে ভাই, মন কি আমার আছে? তুমি ছাড়া আর গতি নেই, এলাম তোমার কাছে। নাপিত বড় দয়ালু, মন গলে গেল। বলল, বসো বসো, কাঁটা খুলে দিচ্ছি। কিন্তু কাঁটা বার করতে গিয়ে শিয়ালের নাক কেটে গেল। উয়া উয়া হুয়া হুয়া ক্যাঁ ক্যাঁ, ওরে হতভাগা পাষণ্ড নাপিত, দেখ তো কি করেছিস। দে বেটা, আগে আমার নাক জুড়ে দে, না হলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয় থতমত খেয়ে বলল, দাদা বড় ভুল হয়ে গেছে, মাফ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যায়। শিয়াল বলল, আচ্ছা যা, যা হওয়ার তা তো হলোই, তবে তোর নরুনটা আমাকে দে, তাহলে তোকে ছেড়ে দেব। কি আর করবে, নাপিত শিয়ালকে নরুনটা দিয়ে দিল। নরুন পেয়ে শিয়াল বলল, আচ্ছা তবে আসি। শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। দেখে কুমোর বলল, কে যাচ্ছ ভাই? মুখে ওটা কি? শিয়াল বলল, কুমোর ভাই নাকি, ওই একটা নরুন নিয়ে যাচ্ছি। কুমোরেরও একটা নরুনের বড় দরকার। বললো, তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন। পরখ করতে করতে নরুনটা মট করে ভেঙে গেল। কুমোর বলল, আহা। রেগে গিয়ে শিয়াল বলল, ওই যে কুমোর, ভালো চাও তো আমার নরুনটা জোড়া দিয়ে দাও। সে গায়ে কোনো কামার ছিল না যে নরুন জোড়া দিতে পারে। নিরুপায় হয়ে কুমোর বলল, এখন কি করি ভাই, মাফ না করলে যে গরিব মারা যায়। শিয়াল বলল, তবে একটা হাঁড়ি দাও। কুমোর একটা হাঁড়ি দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। হাঁড়ি নিয়ে শিয়াল আবার চলতে থাকল। এক বিয়ের বর যাচ্ছিল। বোমা পটকা আতশবাজি ফাটাতে ফাটাতে সবাই চলছে। অন্ধকারে একটা পটকা ছুটে এসে শিয়ালের হাঁড়িতে পড়ল। ব্যাস, হাঁড়িটা ফেটে গেল। রেগে দু চোখ বড় গোল গোল করে শিয়াল এসে বলল, কে হে বাপু, তুমি বর যাচ্ছ? বাজি পোড়াবার আর জায়গা পাওনি? ভালো চাও তো আমার হাঁড়ি দাও। বর ভ্যাবাচাকা খেয়ে গেল। সবাই বলল, মাফ করো ভাই, মাফ করো ভাই, নইলে আমরা সবাই মারা যাই। শিয়াল বলল, সেটা হবে না, কনেকে আগে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর শিয়ালকে কোণে দিয়ে দিল। কোণে নিয়ে সেখান থেকে শিয়াল চলল। এক ঢুলির বাড়ি গিয়ে শিয়াল বলল, ঢুলি ভাই, তোমরা কজন আছো? আমি বিয়ে করব, সব ঢোল বায়না করো দেখি। কোণেটি তোমার এখানে থাকলো, আমি পুরুতের বাড়ি যাচ্ছি। ঢুলি ঢোল বায়না করতে গেল। শিয়াল পুরুতের বাড়ি গেল। ঢুলি বউ কুটনো কুটতে বসেছে। কোণেটি ঝিমোতে ঝিমোতে বটির ওপর পড়ে গিয়ে দু টুকরো হয়ে কেটে গেল। ভয় ঢুলি বউ কোণের দুটো টুকরো খড়ের গাদায় লুকিয়ে রেখে এলো। পুরুত নিয়ে এসে শিয়াল দেখলো কোণে নেই। ভালো চাও তো ঢুলি বউ, কোণেটিকে এনে দাও। ভয় ঢুলি বউ ঘরে গিয়ে বলল, ওমা কি হবে গো? শিয়াল বলল, সেসব কথা থাক, ঢুলির ঢোলটা যদি দাও তাহলে তোমাকে ছেড়ে দিচ্ছি। ঢুলি বউ ভাবলো, বাঁচলাম। তাড়াতাড়ি ঢোলটা এনে শিয়ালকে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। ঢোল নিয়ে গিয়ে শিয়াল এক তাল গাছের উপর উঠে বাজায় আর গায়, তাক ডুমা ডুম ডুম, বেগুন খেতে ফুটলো কাঁটা, টাক ডুমা ডুম ডুম, কাঁটা খুলতে কাটলো নাক, টাক ডুমা ডুম ডুম, নাকুর বদলে নরুন পেলাম, টাক ডুমা ডুম ডুম, নরুন দিয়ে হাঁড়ি পেলাম, টাক ডুমা ডুম ডুম, হাঁড়ির বদলে কোণে পেলাম, টাক ডুমা ডুম ডুম, কোণে গিয়ে ঢোল পেয়েছি, টাক ডুমা ডুম ডুম, ডাগুম ডাগুম ডুম ডুমা ডুম, ডুমা ডুমা ডুম। মনের আনন্দে শিয়াল যেই নাচছে অমনি পা হড়কে গিয়ে চা। খুবই মজার একটা গল্প, শিয়াল পণ্ডিত। আমরা ছোটোবেলা বোধহয় লক্ষ কোটি বার এই গল্পটা পড়েছি, আমাদেরকে বলেছে আমাদের বাবা মায়েরা। আর এখন তো একটা প্রবাদই আছে, নাকের বদলে নরুন। এটাই আর কি, মানে কোনো কিছুর কোনো পার্টিকুলার কোনো কিছু সাবস্টিটিউট তো সেরকমভাবে হয় না, যেটা সেটাই। এই গল্পটায়, পুরো গল্পটায় সেটাই বলা, খুবই মজার মোড়কে। বোঝা যাচ্ছে আজকে আবার আমি একটা
রূপকথার গল্প বললাম, যেখানে সেই রূপকথা যেখানে শিয়াল কথা বলে, যেখানে কুমির কথা বলে, যেখানে কুমিরের ছানারা শিয়ালের কাছে পড়তে যায়, শিয়ালের একটা পাঠশালা থাকে, সেই রকম একটা রূপকথা। যথারীতি বোঝাই যাচ্ছে গল্পটা আমি পড়লাম ঠাকুরমার ঝুলি থেকে। গতকাল একটু বড়দের একটা গল্প বলেছিলাম, বড়দের নয়, মেয়েবেলার গল্প, টিনেজের গল্প। আসলে টিনেজও না, মানে 11 বছর বয়স, 10-11 বছর বয়সে তো আজকাল বাচ্চারা মোটামুটি সমস্ত কিছু সম্পর্কে খুবই ওয়াকিবহাল হয়ে যায়। আর আমার মনে হয় গল্পগুচ্ছ এমন একটা জিনিস, এমন একটা বই, রবীন্দ্রনাথ এমন একটা মানুষ, এমন একজন মানুষ যিনি প্রেমকে এবং সম্পর্ককে একটা অদ্ভুত রক্ত মাংসের মানুষ হিসেবে ট্রিট করেছে। মানে প্রেম, আধ্যাত্মিক প্রেমও হয়, শারীরিক প্রেমও হয়, আমরা প্লেটোনিক লাভ বলি, সেরকমও হয়। কিন্তু এই যে প্রেম ইটসেলফ একটা একটা রক্ত মাংসের এক প্রেমেরও জীবন আছে। মানে দুটো মানুষ, তাদের মধ্যে যে প্রেম, সেই প্রেমটারও যে জীবন আছে, সেই প্রেমটাকেও যে লালন পালন করতে হয়, সেই প্রেমটা যে জীবনে কতটা ইম্পর্ট্যান্ট, ওই দুটো মানুষের ওপর গিয়ে বিয়ন্ড হিউম্যান বিইং, দ্যাট লাভ ইজ ইম্পর্ট্যান্ট, এইটা আমি রবীন্দ্রনাথের থেকে শিখেছি। সেই জন্য আমার কাছে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের প্রেম একটা অন্যই একটা ইম্পর্টেন্ট জায়গা আমার কাছে, আমার জীবনে রবীন্দ্রনাথের প্রেম। যাই হোক, এটা গতকালকের গল্পের কথা বললাম। আজকে আমি তো যথারীতি পড়লাম ঠাকুরমার ঝুলি থেকে, মজার গল্প। ছোটোবেলা পড়েছি, ছোটরা যখন এই গল্পগুলো শোনে তখন ছোটদের মজা হয়, আর আমরা গল্প পড়তে পড়তে বা এই গল্পগুলো শুনতে শুনতে যখন ছোটদের কাছে বলি এই গল্পগুলো, তখন আমাদেরও হাসি পায়। সেই হাসিটা অনেকটা ওই লাইফের এক্সপিরিয়েন্স থেকে হাসা আর কি, যে ছোটোবেলা যদি এর আসল সত্যিগুলো বুঝতাম, অমোঘ সত্যি যেটাকে বলে, তাহলে হয়তো জীবনটা একটু অন্যরকম হলেও হতে পারতো, এরকম মনে হয়। আমার তো মনে হয়, আমি জানি না আপনাদের কেমন মনে হয়, আমি নিশ্চিত আপনাদেরও তাই মনে হয়। যাই হোক, আজকের গল্প বলা হলো, একটু ছোট্ট করে আড্ডাও হলো। আবার দেখা হচ্ছে কালকে আর একটা নতুন গল্প নিয়ে।